আমাদেরকে আজকে আমাদের গোয়ালখালী সিরাজ ইসলাম ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, নগদ প্রবাহ বিবরণী। আমরা নগদ প্রবাহ বিবরণী আলোচনা করব। আশা করি তোমরা সবাই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকু দেখবা। আংশিক দেখে কোনো ক্লাস শেষ করতে পারবে না, বুঝতে পারবে না। আর এখন আমরা যেহেতু অনলাইনে করতেছি, তোমাদেরকে অফলাইনে মতো দরকার দিয়ে গুছিয়ে বলার সেই সুযোগটা নেই। যেটা তোমাদের করতে হবে, পুরো ক্লাসটা শুনবা। পুরো ক্লাস শোনার পর যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তখন আমাদেরকে কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবা। আমার ব্যক্তিগত যে ইয়েগুলো আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় আমার সাথে তোমরা যোগাযোগ করার চেষ্টা করবে। সেখানে আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। আসলে আমরা প্রথমে বুঝি নগদ প্রবাহ বিবরণীর মধ্যে কী বুঝায়। একটু আমি যদি লিখি, একটা নির্দিষ্ট হিসাবকালে একটি নির্দিষ্ট হিসাবকালে কোনো প্রতিষ্ঠানের নগদ আদান এবং প্রদান সমূহ দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। আমরা জাস্ট একটু খেয়াল করি, একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা হিসাবকাল, এই একটা সপ্তাহ আমরা মার্ক করবো। কোনো প্রতিষ্ঠানে দুটো জিনিস দেখানো হয়, একটা হচ্ছে নগদ আদান এবং একটা হচ্ছে নগদ প্রবাহ। এগুলো দেখি আমরা যে বিবরণী প্রস্তুত করবো তাকে বলা হবে নগদ প্রবাহ বিবরণী। আমি প্রথমে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট হিসাবকাল বলতে আমরা কি বুঝি। সাধারণত হিসাবকাল এমন একটা সময়কে বোঝানো হয় যে সময় পরে কোনো একটা প্রতিষ্ঠান তাদের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, যে সময়টা শেষে কোনো প্রতিষ্ঠান তাদের আর্থিক ফলাফল বা লাভ ক্ষতির পরিমাণ এবং আর্থিক অবস্থা বা সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করবে, সেই সময়টাকে ওই প্রতিষ্ঠানের জন্য হিসাবকাল বলা হবে। তাহলে হিসাবকালটা কি? হিসাবকালটা একদম একটা দিন, 2 দিন, 1 বছর, 6 মাস, এরকম কোনো নির্দিষ্ট গণ্ডি নাই। এটা এক একটা প্রতিষ্ঠানের জন্য এক একটা গণ্ডিতে করে। যে প্রতিষ্ঠান 2 মাস পর পর তাদের চূড়ান্ত হিসাবটা, অর্থাৎ নগদ প্রবাহ, তাদের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করবে, তাদের জন্য হিসাবকালটা 2 মাস। আবার যারা 6 মাস পরে নির্ণয় করবে তাদের জন্য হিসাবকালটা হচ্ছে 6 মাস। যারা 1 বছর পরে তাদের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নির্ণয় করবে, তাদের জন্য হিসাবকাল হচ্ছে 1 বছর। তাহলে হিসাবকাল 6 মাস, 2 মাস, 1 মাস, 1 বছর, এরকম সময়, যে কোনো একটা নির্দিষ্ট সময়, সেই সময়টা হইতে হবে যে প্রতিষ্ঠান আর্থিক ফলাফল তৈরি করার জন্য বাধাই করে রেখে বা বেছে রাখে, সেটা বলা হয় নির্দিষ্ট হিসাবকাল বা হিসাবকাল। হিসাবকাল আমরা কি কি দেখা বলছিলাম? নগদ আদান এবং নগদ প্রদান। অর্থাৎ নগদ আদান এবং প্রদান দেখিয়ে আমরা একটা বিবরণী প্রস্তুত করব, সেই বিবরণীটাকে বলা হবে নগদ প্রবাহ বিবরণী। কারণ এটা তোমাদের নগদান বইয়ের সাথে সংশ্লিষ্ট বা নগদান বইয়ের সাথে মিল আছে। আমরা নগদ প্রবাহ বিবরণীতে যাওয়ার আগে, বিস্তারিত যাওয়ার আগে আমরা একটা জিনিস মনে রাখি, আমরা একটা টার্মস জানি, IAS। এটা আমরা যদি এটাকে একটু ডিফাইন করি বা ব্যাখ্যা করি, IAS দ্বারা কি বোঝানো হয়? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। IAS 7 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের অনেকগুলো মান আছে। সারা পৃথিবী জুড়ে হিসাব বিজ্ঞানের যতগুলো নীতি প্রণীত হয়, আমরা যেটাকে GAAP দ্বারা ব্যাখ্যা করি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, তাদের আন্ডারে আন্তর্জাতিক হিসাব মান একটি সংস্থা আছে। সেই হিসাব মান সংস্থা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন হিসাব মান নির্ধারণ করবে। তাদের যে হিসাব মানগুলো আছে, সেই হিসাব মানের একটা মান হচ্ছে IAS 7। অর্থাৎ IAS এর 7ম যে সংস্করণটা, সেই 7ম সংস্করণ অনুসারেই আমাদেরকে নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করতে হয়। নগদ প্রবাহ বিবরণী তাহলে IAS এর কততম সংস্করণ প্রস্তুত করতে হয়, এটা একদম মুখস্থ করে রাখতে হবে। এটা তোমাদের নৈর্বৃত্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা মনে রাখবো IAS 7 অনুযায়ী আমাদের নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করা হয়। আমরা এরপরে একটু বোঝার চেষ্টা করি। আমরা নগদ প্রবাহকে দুই ভাগে ভাগ করি। নগদ প্রবাহ 2 রকম হয়। একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, আর একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। তাহলে আমরা
নৈর্ব্যক্তিকের জন্য একটু মনে রাখবো, নগদ প্রবাহ কয় রকম, নগদ প্রবাহ দুই রকম। কি কি? একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, আর একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। তাহলে আন্তঃপ্রবাহ মানে আমাদের কাছে বা প্রতিষ্ঠানের কাছে নগদ যে অর্থগুলো আসে সেগুলো হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। আর প্রতিষ্ঠান থেকে যে নগদ টাকাগুলো বাইরে চলে যাবে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা দিব, বিভিন্ন ব্যক্তিকে আমরা দিব, সেগুলোকে বলা হবে নগদ বহিঃপ্রবাহ। তাহলে নগদ প্রবাহ কয় প্রকার? নগদ প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ আর একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। আর এখন এই নগদ প্রবাহ বিবরণী যে আমরা প্রস্তুত করব, নগদ প্রবাহ বিবরণী, এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার জন্য তোমাদের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমাদের পরোক্ষ পদ্ধতি, আর একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। অর্থাৎ একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ডিরেক্ট মেথড। তোমাদেরকে এই নৈর্ব্যক্তিকের জন্য তিনটা টার্মস খুবই মনে রাখতে হবে। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় IAS 7 অনুযায়ী। নগদ প্রবাহকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। এবং নগদ প্রবাহ বিবরণী তৈরি করার যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোকেও আমরা দুই ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে নগদ, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী, আর একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী। তো আমরা দুটোই আলোচনা করার চেষ্টা করবো। আজকে যেহেতু বেসিক ক্লাস, আমরা প্রথমে পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় পরোক্ষ পদ্ধতিটাই আসে সবচেয়ে বেশি, প্রত্যক্ষ আসে না, তারপরে যদি এসে যায় সে কারণে আমরা দুটোই একটু আলোচনা করার চেষ্টা করবো। প্রথমে পরোক্ষ নিয়ে আলোচনা করবো। এবার আসো, পরোক্ষ বা প্রত্যক্ষ পদ্ধতি যেটাই হোক না কেন, তোমাদেরকে মনে রাখতে হবে সকল নগদ কার্যক্রমগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি। নগদ কার্যক্রমগুলো তিন প্রকার। সেটা কি কি? এক নাম্বার হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। দুই নাম্বার হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এবং তিন নাম্বার হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আমরা পরবর্তীর জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের একই সাথে অঙ্ক করার জন্য অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা নগদ প্রবাহ মনে রাখা। আমরা সকল প্রকার নগদ প্রবাহকে তিন ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, একটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, আর একটা হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আমরা একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার জন্য পদ্ধতি হচ্ছে দুটি, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। তুমি যে পদ্ধতিতে অঙ্কটা করার চেষ্টা করো না কেন, উভয় পদ্ধতিতে তোমাকে এই তিন ধরনের নগদ প্রবাহ বা নগদ কার্যক্রম থাকবে। নগদ আন্তঃপ্রবাহ থাকবে পরিচালনার মধ্যে, আবার বহিঃপ্রবাহ থাকবে। বিনিয়োগ কার্যক্রমের ক্ষেত্রে একই রকম নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থাকবে, অর্থায়ন কার্যক্রমও নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থাকবে। অঙ্ক যে পদ্ধতি হোক, অর্থাৎ পরোক্ষ হোক অথবা প্রত্যক্ষই হোক, যেটাই হোক না কেন, তোমাকে এই তিন ধরনের কার্যক্রম নিয়েই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে দুটো পদ্ধতির মধ্যে যে পার্থক্য সেটা কোথায়? দুটি পদ্ধতির মধ্যে পার্থক্যটা হচ্ছে পরিচালন কার্যক্রম, অর্থাৎ প্রত্যক্ষ অথবা পরোক্ষ তুমি কোন পদ্ধতিতে অঙ্কটা করবা সেটার ক্ষেত্রে পার্থক্যটা সৃষ্টি হবে। পার্থক্যটা হবে শুধুমাত্র পরিচালন কার্যক্রম। আমি আবার একটু বলি, তুমি নগদ প্রবাহ দুভাবে করতে পারবে। একটা হচ্ছে নগদ প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ, আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ। এখন তুমি যে পদ্ধতিতেই করো না কেন, এই তিনটা কার্যক্রম তোমার অবশ্যই লাগবে। পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম তোমার তো অবশ্যই লাগবে এটা। এবং সেই সাথে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, এই তিন কার্যক্রমগুলোর ক্ষেত্রে শুধুমাত্র পরিচালন কার্যক্রম যেটা, সেটা তোমার পদ্ধতির ক্ষেত্রে গিয়ে একটু পার্থক্য সৃষ্টি করবে। অর্থাৎ পরোক্ষ এবং প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রমটা একই থাকবে, শুধুমাত্র পরিচালন কার্যক্রমটা পরোক্ষ পদ্ধতিতে একরকম হবে, প্রত্যক্ষ পদ্ধতিতে আরেক রকম হবে। আমি এখন পরোক্ষ পদ্ধতিতে আমাদের পরিচালন কার্যক্রমের ক্ষেত্রে কি কি জিনিস থাকবে সেটা একটু আলোচনা করার চেষ্টা করতেছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম,
তাহলে আমি পরিচালন কার্যক্রম লিখতেছি, তবে এই পরিচালন কার্যক্রমটা কোন পদ্ধতির জন্য? পরোক্ষ পদ্ধতির জন্য। সেখানে কি কি জিনিসগুলো আমাদের ইনক্লুড থাকবে একটু মনে রাখতে হবে এই জিনিসগুলো। যে চলতি সম্পদের পরিবর্তন, দ্বিতীয় যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে চলতি দায়ের পরিবর্তন। 3 নম্বর স্থায়ী সম্পদের অবচয় অথবা অবলোপন। 4 নম্বর স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ অবলিক। তাহলে আসুন যে জিনিসটা বলতেছি, পরোক্ষ পদ্ধতিতে যখন তুমি পরিচালন কার্যক্রমটা নির্ণয় করার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এই আইটেমগুলোই তোমার পরোক্ষ পরিচালন কার্যক্রমের মধ্যেই থাকবে। কি কি সেটা? এক নম্বর বললাম চলতি সম্পদের পরিবর্তন। আমরা এই যে পরিবর্তন শব্দটা বলি, পরিবর্তনটা দুই রকম হয়, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস। অর্থাৎ তুমি যে পরিবর্তনটা বলতেছো, পরিবর্তন মানে হচ্ছে বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পাইতে পারে। তাহলে চলতি সম্পদ হ্রাস অথবা চলতি সম্পদ বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে চলতি সম্পদের পরিবর্তন। চলতি দায়ের পরিবর্তনটা ঠিক একই রকম, চলতি দায় বাড়া অথবা চলতি দায়টা কমা। স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো তুমি 5 বছরের অধিক সময় ব্যবহার করো, সেই সম্পদগুলো ব্যবহার করার কারণে সময়ের সাথে অথবা ব্যবহারজনিত কারণে এটার যে মূল্য হ্রাস পায় সেটা অবচয় বা অবলোপন। এবং স্থায়ী সম্পদ যদি কোনো কারণে তুমি বিক্রয় করে দাও, সেই বিক্রয় করার কারণে তোমার যে লাভ অথবা ক্ষতির সৃষ্টি হবে সেটা, এই কার্যক্রমগুলাই হচ্ছে তোমার পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমি যখন নগদ প্রবাহ বিবরণী করব সেটা হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে, সেই ক্ষেত্রে আমার এই কার্যক্রমগুলাই পরিচালন কার্যক্রমের মধ্যে আসবে, এই ব্যাপারগুলো। সেখানে আমি আরেকবার বলি চলতি সম্পদের পরিবর্তন। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা চলতি সম্পদগুলো মনে রাখতে পারতেছি না। তাহলে চলতি সম্পদের পরিবর্তন, চলতি দায়ের পরিবর্তন। আমি আবারও বলছি, পরিবর্তন মানে হ্রাস হতে পারে, আবার বৃদ্ধিও হতে পারে। চলতি সম্পদ হ্রাস বা বৃদ্ধি, চলতি দায় হ্রাস বা বৃদ্ধি। তারপরে স্থায়ী সম্পদ, এটার অবচয় বা অবলোপন, এবং স্থায়ী সম্পদ বিক্রয়ের যে লাভ বা ক্ষতি হবে সেটা। এখন আমাদের যদি আমি একটু বলি চলতি সম্পদগুলো আমাদের কি কি হতে পারে বা কাকে আমরা চলতি সম্পদ বলবো, আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে সকল সম্পদগুলো 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর হবে অথবা নিঃশেষিত হয়ে যাবে। কথাটা একটু খেয়াল করতে হবে, 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর হবে অথবা নিঃশেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই সম্পদগুলোকে বলবো আমরা চলতি সম্পদ। আমি সর্বসাকুল্যে তোমাদের বোঝার জন্য যেগুলো মোটা দাগে চলতি সম্পদ সেগুলো একটু লেখার চেষ্টা করতেছি। চলতি সম্পদের মধ্যে এখানে একটু মাথায় রাখবো, চলতি সম্পদের মধ্যে নগদ ব্যতীত বাকি চলতি সম্পদগুলো। তো সেক্ষেত্রে আমি নগদটা এখানে লিখবো না, ধরো নগদ বা ব্যাংক এক কথা, তারপরে ব্যাংক জমা, এরপর ধরো দেনাদার, প্রাপ্য বিল, মজুদ পণ্য, স্বল্প মেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ সমূহ, বকেয়া আয় সমূহ। আমি একটু তোমাদেরকে আরেকবার, ব্যাংক জমা হাতে নগদ এক কথা, সবাই তার পরিবর্তনটা এখানে আসবে না, সেটা বাদে দেনাদার, প্রাপ্য বিল, মজুদ পণ্য, স্বল্প মেয়াদী বিনিয়োগ। যদি কোনো বিনিয়োগের পাশে স্বল্প মেয়াদী শব্দটা লেখা না থাকে তাহলে সেই বিনিয়োগটা সবসময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছাড়া যদি কোনো বিনিয়োগের পাশে স্বল্প মেয়াদী শব্দটা লেখা থাকে তখন তোমাকে বুঝতে হবে স্বল্প মেয়াদী বিনিয়োগটাই হচ্ছে চলতি সম্পদ। তারপরে অগ্রিম খরচ সমূহ, আমরা এই একটা শব্দ দ্বারা অগ্রিম খরচ সমূহ, অর্থাৎ যতগুলা খরচ থাকবে সেই খরচের আগে যদি আমি অগ্রিম শব্দটা দেখতে পাই, খরচটা যদি অগ্রিম পরিশোধিত হয় তাহলে সেই অগ্রিম খরচগুলোকে আমরা চলতি সম্পদ করবো। যেমন ধরো বেতন, ভাড়া, মজুরি, পরিবহন, এগুলো হচ্ছে খরচ। এই খরচগুলো যদি অগ্রিম করা হয়, অর্থাৎ অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, অগ্রিম পরিবহন, এরকম যত রকমের খরচ আছে সেগুলো যখন অগ্রিম প্রদান হবে তখন সেটা চলতি সম্পদ হবে। এবং বকেয়া আয় সমূহ, অনেকগুলো আয় আছে, আমাদের বিনিয়োগের সুদ হতে পারে, আমাদের শিক্ষানবিশ চালানো হতে পারে, আমাদের তারপরে অন্যান্য যে কোনো জায়গা থেকে আমাদের লভ্যাংশ প্রাপ্তি থাকতে পারে। এই যে আয়গুলো আছে সেই আয়গুলোকে যদি বকেয়া থাকে তাহলে সেই আয়গুলো হবে আমাদের চলতি সম্পদ। তাহলে আমরা চলতি সম্পদ হাতে নগদ এবং ব্যাংক জমা সবসময় থাকবে, কারণ নগদ টাকার সাথে রূপান্তর করা হয়ে থাকে। তাহলে
হাতে নেওয়া ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, বকেয়া আয় এবং অগ্রিম ব্যয়, এগুলোকে আমরা সবসময় বলবো চলতি সম্পদ। এই চলতি সম্পদের হ্রাস এবং বৃদ্ধি বা পরিবর্তনগুলো পরিচালন কার্যক্রম হয়। তাহলে চলতি দায়টা আমাদের কি করব? চলতি দায় কোনগুলো? আমরা একটু এক বাক্যে যদি খেয়াল করার চেষ্টা করি, যে সকল দায়গুলো 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, যে দায়গুলো 1 বছরেরও কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হবে, সেই দায়গুলোকে বলা হয় চলতি দায়। তাহলে মোটা দাগে আমাদের চলতি দায় কোনগুলো? আমি একটু বোঝার চেষ্টা করি। পাওনা দায়, পদের উপর, স্বল্পমেয়াদী ঋণ, বকেয়া খরচ সমূহ, অগ্রিম আয় সমূহ। তাহলে আমরা মোটা দাগেগুলো পাই, পাওনাদার, পদেয় বিল, স্বল্পমেয়াদী ঋণ, বকেয়া খরচ, অগ্রিম আয়। এবং আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানেও একই কথা। ঋণের ক্ষেত্রে ঋণটা নরমালি দীর্ঘমেয়াদী ঋণ, যতক্ষণ পর্যন্ত কোনো একটা ঋণের আগে স্বল্পমেয়াদী শব্দটা যুক্ত থাকবে না, ততক্ষণ তোমাকে মনে রাখতে হবে ঋণটা দীর্ঘমেয়াদী। আর যখন ঋণের আগে স্বল্পমেয়াদী যুক্ত থাকবে তখন সেটা চলতে থাকবে। আরও যে খরচগুলোর ক্ষেত্রে অগ্রিম যখন তুমি সম্পদ হিসেবে বিবেচনা করছো, সে একই খরচগুলো যদি বকেয়া থাকে তখন তোমাকে এটা দায়, চলতি দায় হিসেবে মনে রাখতে হবে। আয়ের ক্ষেত্রে আয়টা বকেয়া থাকলে সম্পদ, কিন্তু আয়টা যখন অগ্রিম হয় তখন এটা তোমার জন্য দায় হিসেবে বুঝতে হবে। এগুলো হচ্ছে আমাদের চলতি। তাহলে এরপর আসো আমরা যেটা বোঝার চেষ্টা করি, স্থায়ী সম্পদের অবচয় বা অপব্যয়। এটা বুঝে আমরা স্থায়ী সম্পদগুলো কিরকম হয়। একটা সম্পদ হচ্ছে যদি তুমি ব্যবহার করবা, ব্যবহার করলে এটার মূল্যটা হ্রাস পাবে, ব্যবহার না করলে দামটা হয়তো নাও কমতে পারে। ব্যবহার করার কারণে সম্পত্তির যে খরচের যে বন্টন প্রক্রিয়া, সেটা হচ্ছে তোমার অপচয়। আবার অবলোপন হচ্ছে সময়ের সাথে কোনো কোনো সম্পদের তোমাদের যদি দামটা কমে, সেটা হচ্ছে অবলোপন। যেমন নিজেরা সম্পদ, আমরা যখন একটা সম্পদ 10 বছরের জন্য নিলাম 1 লক্ষ টাকা দিয়ে, তার মানে একটা বছর এটা প্রতি বছর 10,000 টাকা করে এটা কষ্ট হচ্ছে। তা আমি যদি কোনো সম্পদ ইজারা নিই, ইজারা নেওয়ার পর আমি সম্পদটা ব্যবহার করি অথবা না করি, আমি 10 বছর পর এই সম্পদ আমার আর মালিকানা থাকবে না। তাহলে ওটা সময়ের সাথে সাথে আমাদের যে দামটা কমবে সেটা হচ্ছে অবলোপন। আবার আসবাবপত্র বা অন্য যে ফার্নিচারগুলো নিলাম আমরা, সেগুলো ব্যবহার করতে করতে যে খরচের যে বন্টন প্রক্রিয়া, সেটা হচ্ছে অপচয়। এটা হচ্ছে স্থায়ী সম্পদের অপচয় এবং অবলোপনটাও এই পদ্ধতিতে আসবে। আর হচ্ছে যদি কোনো কারণে আমি যদি কোনো সম্পদ বিক্রি করে দিই, তাহলে সেই বিক্রয়জনিত আমার কোনো লাভ বা ক্ষতি হলে যে লাভ বা ক্ষতি হবে সেগুলো আমাদের আসবে পরিচালন কার্যক্রম। আচ্ছা, এবার আমি একটু তোমাদেরকে খেয়াল করার চেষ্টা করি। তাহলে আমাদের আরেকটা কার্যক্রম আছে, সেই কার্যক্রমটা হচ্ছে কি বিনিয়োগ কার্যক্রম। এখন তুমি বিনিয়োগ কার্যক্রম বললে আমরা কি বলবো? আমি বললাম বিনিয়োগ কার্যক্রম তোমার তুমি যে পদ্ধতি আমল করো না কেন, বিনিয়োগ কার্যক্রমটা একই থাকে। অর্থাৎ তোমার পরোক্ষ পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি, এই দুটো পদ্ধতির জন্য বিনিয়োগ কার্যক্রম কোনো হেরফের হয় না। তাহলে সেই বিনিয়োগ কার্যক্রমের মধ্যে 1 নম্বর আসে স্থায়ী সম্পদের পরিবর্তন, এবং 2 নম্বর আসে তোমার বিনিয়োগের পরিবর্তন। আমি একটু বোঝানোর চেষ্টা করি। স্থায়ী সম্পদের পরিবর্তন মানে স্থায়ী সম্পদ হ্রাস বা বৃদ্ধি। তো স্থায়ী সম্পদ হ্রাস বৃদ্ধি কেমন হয়? স্থায়ী সম্পদ ব্যবহার করার কারণে এটার দাম কমে যায়, সেটা একটা ব্যাপার, সেটা কিন্তু এখানে আসে না, সেটা অবচয় হিসেবে কাউন্ট করা হয়। স্থায়ী সম্পদের হ্রাস বা বৃদ্ধি কখন হয়? যদি তুমি স্থায়ী সম্পদ ক্রয় করো তাহলে তোমার স্থায়ী সম্পদ বাড়বে, আবার যদি তুমি স্থায়ী সম্পদ বিক্রি করো তাহলে স্থায়ী সম্পদটা কমবে। তাহলে হ্রাস বৃদ্ধি মানে স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রি বোঝানো হয়। তাহলে আমরা স্থায়ী সম্পদ কাকে বলি বা স্থায়ী সম্পদ বলতে কি বুঝি? যে সম্পদগুলা 5 বছর বা তার অধিক সময়, কেউ কেউ বলে 10 বছর, যে সম্পদগুলা 5 বছর বা তার চেয়ে বেশি সময় কোনো কারবার বা প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে, সেই সম্পদগুলোকে আমরা বলবো স্থায়ী সম্পদ। আমাদের আশপাশে অ্যাভেলেবেল অনেকগুলো স্থায়ী সম্পদ আছে। আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ, ভূমি একটা স্থায়ী সম্পদ, দালান কোঠা একটা স্থায়ী সম্পদ, তারপর তোমার অফিস সরঞ্জাম একটা স্থায়ী সম্পদ। এরকম অ্যাভেলেবেল স্থায়ী সম্পদ আছে, যে সম্পদগুলো তুমি 5 বা তার চেয়ে বেশি সময় ব্যবহার করো। সেই স্থায়ী সম্পদের পরিবর্তন মানে হ্রাস অথবা বৃদ্ধি। আর হ্রাস বৃদ্ধি মানে হচ্ছে ক্রয় অথবা বিক্রয়। এটা হচ্ছে তোমার বিনিয়োগ কার্যক্রম আসবে। একই সাথে বিনিয়োগের পরিবর্তন, আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম বিনিয়োগ শব্দটার আগে স্বল্প মেয়াদী যুক্ত থাকে, এটা চলতি সম্পদে যাবে। আদারওয়াইজ বিনিয়োগ মানে সবসময় স্থায়ী সম্পদের মধ্যে আসবে। তারপর আমরা আলাদা করে দেখলাম বিনিয়োগের পরিবর্তন, বিনিয়োগ হ্রাস অথবা বৃদ্ধি। তো বিনিয়োগ হ্রাস কখন হয়? বিনিয়োগ বিক্রি করলে বিনিয়োগ হ্রাস হয়, আর বিনিয়োগ বাড়ালে ক্রয় করলে সেটা বিনিয়োগটা বৃদ্ধি পায়। তাহলে এই দুটো জিনিসই বেসিক্যালি তোমার আসবে বিনিয়োগ কার্যক্রম। একটা হচ্ছে স্থায়ী সম্পদ হ্রাস বৃদ্ধি, আর একটা হচ্ছে তোমার বিনিয়োগ হ্রাস।
তৃতীয় যে কার্যক্রমটা সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম, খুবই ইম্পর্টেন্ট একটা কার্যক্রম। এবং এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে অর্থায়ন কার্যক্রমটাও কিন্তু প্রত্যক্ষ অথবা পরোক্ষ যে পদ্ধতিতে তুমি অঙ্কটা করো না কেন, দুটো পদ্ধতির জন্য একই রকম। অর্থাৎ এই পদ্ধতির এই অর্থায়ন কার্যক্রমটা পদ্ধতির কারণে কোনো হ্যাকের হবে না, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পরোক্ষ পদ্ধতিতে যা হবে প্রত্যক্ষ পদ্ধতিতে তা হবে। আমরা অর্থায়ন কার্যক্রমে কি কি পাবো? আমরা অর্থায়ন কার্যক্রমে প্রথমে পাবো মূলধনের পরিবর্তন, বা শেয়ার মূলধন দাবি বলতে পারতাম, আমি সম্পর্কে লিখতাম মূলধনের পরিবর্তন। দ্বিতীয় যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়ের পরিবর্তন। তৃতীয় আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে লভ্যাংশ প্রদান। এবং আমাদের লভ্যাংশ প্রদানটা দুই রকম হয়, সেটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে স্টক লভ্যাংশ, একটা হচ্ছে নগদ লভ্যাংশ। এখানে নগদ লভ্যাংশটা আসবে, আমি একটু ক্লিয়ার করি নগদ লভ্যাংশ। বেসিক্যালি এই তিনটাই, বাকিগুলো আমরা আলাদা আলোচনা না করি, অঙ্ক করার ক্ষেত্রে পাবো। কি কি বললাম? মূলধনের পরিবর্তন বা শেয়ার মূলধনের পরিবর্তন। আমরা মনে রাখবো নগদ প্রবাহ বিবরণী বাধ্যতামূলক শুধুমাত্র যারা কোম্পানি সংগঠন তাদের জন্য। তো সেই কোম্পানি সংগঠনের ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী যখন প্রস্তুত করবে তাদের যে মূলধনের পরিবর্তন, শেয়ার মূলধন, আমরা এর আগে শেয়ারের সংখ্যাগুলো করেছি, শেয়ার বিক্রি করে মূলধন বাড়ানো হয়। আবার অনেক সময় কোম্পানি বাজার থেকে শেয়ার উঠে নিতে পারে, তখন সেটা মূলধন কমানো হয়। তাহলে এই যে মূলধনের পরিবর্তন হবে, রাজস্ব বৃদ্ধি পাবে, সেটা তোমার অর্থায়ন কার্যক্রম আসবে। দীর্ঘমেয়াদী দায়, যতগুলো ঋণ থাকবে, যতক্ষণ পর্যন্ত ঋণের আগে স্বল্পমেয়াদী শব্দ যুক্ত থাকবে না ততক্ষণ পর্যন্ত মনে রাখতে হবে ঋণ মানে দীর্ঘমেয়াদী। সেই দীর্ঘমেয়াদী ঋণের বা দায়ের যে পরিবর্তনগুলো হবে সেগুলো তোমার অর্থায়ন কার্যক্রমে লভ্যাংশ প্রদান করবো, এবং সেই লভ্যাংশটা হতে হবে নগদ লভ্যাংশটা আসবে তোমার অর্থায়ন। আমি মোটা দাগে তিনটা কার্যক্রমকে আরেকবার একটু সারমর্ম টানার চেষ্টা করি। দেখো, আমাদের সকল কার্যক্রমকে আমরা তিন ভাগে ভাগ করছি, যেটা কি কি বললাম? এটা একটা হচ্ছে পরিচালন কার্যক্রম, একটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, একটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম, এই তিন প্রকারের কার্যক্রম নিয়েই তুমি নগদ প্রবাহ বিবরণী করবা। দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে। এখন এই প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতির মধ্যে পার্থক্য যে জায়গাটা, সেটা হবে একটা জায়গায় সৃষ্টি হবে, সেটা হচ্ছে কোনটাতে? শুধুমাত্র পরিচালন কার্যক্রমের মধ্যে পার্থক্য, অর্থাৎ বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রমটা দুই পদ্ধতির জন্য একরকম। এরপরে আসলে যে জিনিসটা আমরা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে তোমার কার্যক্রম ভিত্তিক আলাদা যে লেনদেনগুলো থাকে। প্রথমে পরিচালন কার্যক্রমে কি থাকে বলছিলাম? পরিচালন কার্যক্রমে থাকবে চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি বা পরিবর্তন। চলতি সম্পদ এবং চলতি দায় কাকে বলে বলছিলাম? যে সম্পদগুলা 1 বছর সময়ের মধ্যে নগদ টাকা রূপান্তর হবে, অথবা 1 বছরেরও কম সময়ের মধ্যে এটা নিঃশেষিত হয়ে যাবে, সেই সম্পদগুলোকে আমরা বলি চলতি সম্পদ। এমন এগুলো উদাহরণ রেখেছিলাম, জেনাদার, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, তারপর তোমাকে বলছিলাম স্বল্পমেয়াদী বিনিয়োগ, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। আর চলতি দায় 1 বছরের কম সময়, 1 বছর বা 1 বছরের কম সময়ের মধ্যেই পরিশোধ করতে হবে যে দায়গুলো, সেগুলোকে বলা হয় চলতি দায়। পাওনাদার পদবি, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো আমাদের চলতি দায়। এরপর আমরা বলছিলাম স্থায়ী সম্পদের অবচ্ছ অবলোকন এবং স্থায়ী সম্পদ বিক্রয় লাভ বা ক্ষতি, এগুলো আমাদের পরিচালন কার্যক্রম। আর বিনিয়োগ কার্যক্রম আসছে স্থায়ী সম্পদের পরিবর্তন, হ্রাস বৃদ্ধি, বিনিয়োগের পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি। অর্থায়ন কার্যক্রমের মূলধনের পরিবর্তন, দীর্ঘমেয়াদী দায়ের পরিবর্তন এবং লভ্যাংশ পরিবর্তন। এই কার্যক্রমগুলো মুখস্থ করতে পারা, জানা, বুঝতে পারাটাই হচ্ছে এই অঙ্কের মূল কাজ। যদি এইটুকু পারো তাহলে তোমাদের জন্য নিশ্চয়ই পরের যে কাজগুলো আছে সেটা আরো ইচ্ছে করবে। আমরা পরের ক্লাসে সেটা নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে পার্সোনালি কমেন্টে যোগাযোগ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।